অবশেষে তোমায় খুঁজে পেলাম আমি। জানতাম তুমি রাজবাড়ি শিবিরে এসেছো, মহুলতুলি গ্রামের সকলেই এসেছে, তাই তুমিও এসেছো। কিন্তু তাদের মাঝে তোমায় কি করে খুঁজে পাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তুমি আমাকে খুঁজছিলে? খুঁজছিলাম তো বটেই, তবে নাম ধাম জানা না থাকলে কি করে খুঁজে পাই বলো তো? আমিও যে হন্যে হয়ে এই মানুষটাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। আচ্ছা, আমার বাঁশির সুর শুনে তুমি ছুটে এলে, তার মানে কাল রাতে তুমি গান গাইছিলে? জানো, আমাদের রাজপ্রাসাদের আশেপাশে আজ পর্যন্ত কাউকে এত মিষ্টি গলা, এত মধুর ছন্দে গান গাইতে কোনোদিনও শুনিনি। আরেকটা কথা জানো, আমিও তোমার গান শুনে বেরিয়ে এসেছিলাম। একবার হঠাৎ মনে হলো আমি যেন তোমায় দেখলাম, কিন্তু তারপরই তুমি হারিয়ে গেলে। আমার গান তোমার এত ভালো লেগেছে, তাই বুঝি তুমি তোমার বাঁশিতে আমার গানের সুর তুললে? ভেবেছিলাম আমার বাঁশির সুর শুনে যদি তুমি ছুটে আসো, যদি তোমায় খুঁজে পাই। দেখো দেখি, আমিও যে এখানে এসে থেকে তোমাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। রাজার সেনাবাহিনীতে এত লোক, এত সেনা, কত খুঁজেছি, তাও তোমায় পেলাম না। আর খুঁজে পাবোই বা কি করে? আমি কি তোমার নাম ধাম পরিচয় কিছু জানতাম? শুধু জানতাম তুমি রাজার সেনাবাহিনীর একজন সৈনিক। সৈনিক? এই মেয়ে তার মানে আমার আসল পরিচয় জানে না। ওকে কি তাহলে আমি... না না, থাক, দেখি না কি হয়। কি হলো, হাসছো কেন? না না, ঠিকই তো, সৈনিক। নাম ধাম না জানলে খুঁজে পাবেই বা কি করে? আচ্ছা, তুমি আমায় কেন খুঁজছিলে সেটা তো বললে না। বারে, খুঁজবো না বুঝি? তোমার যে একটা খুব দামি জিনিস আমার কাছে রয়ে গেছে, সেটা বুঝি ফেরত দিতে হবে না? দামি জিনিস কি? বলছি বাবু, বলছি। তাছাড়া তুমি আমাদের গোটা গ্রামের মানুষদের দস্যুদের হাত থেকে বাঁচালে, তার জন্য তো তোমাকে একটাও ধন্যবাদ জানানো হলো না। একা একা কত যুদ্ধ করলে, আবার আহতও হয়ে পড়লে। আমি তো বাবা ভয়ে মরি। যে মানুষ অন্যদের জন্য নিজের জীবন তুচ্ছ করতে পারে, তাকে তো কৃতজ্ঞতা জানানো উচিত, তাই না? জ্ঞান হারানোর আগে আমি তোমায় দেখেছিলাম, কিন্তু তারপরে তো আমিও আর তোমায় খুঁজে পেলাম না। তুমি জানো, তোমার ওই ক্ষত থেকে অনেক রক্ত বেরোচ্ছিল, সেই কারণে তো আমি ওষুধ বানাতে গেলাম, আর ফিরে এসে দেখি তুমি আর নেই। ভয় হবে না বলো? তুমি কোথায় গেলে, কে নিয়ে গেল, সুস্থ হলে কিনা, চিকিৎসা হয়েছে কিনা, কিছুই তো জানি না। চিকিৎসা হবে না কেন? আমাদের রাজকবিরাজ যে ধন্বন্তরী। সে তো রাজার কবিরাজ, রাজরাজদের কথা তুমি বাদ দাও তো। রাজার কবিরাজ রাজপুত্রের চিকিৎসা করবে। তোমার আমার মতো সামান্য মানুষদের কি সে ভাগ্য আছে? মিষ্টি বানিয়ে যখন তাদের মান বাঁচালাম, তখন কত প্রশংসা করলো। আবার কাজ ফুরলে দূর দূর করে তাড়িয়েও দিল। লাড্ডু বানিয়ে একেবারে উদ্ধার করে দিয়েছি। এক্ষুনি যদি এখান থেকে বেরিয়ে না যাও, তাহলে প্রহরীটাকে বন্দি করব। এ কি, তোমার চোখে জল কেন? ও কিছু না, আমি অজগ্রামের মেয়ে, মিঠাই বেচে নিজের পেট চালাই। সেদিন রাজপুত্রের জন্মতিথিতে আমি মতিচুরের লাড্ডু বানাতে পারি বলে আমাকে হেসেলে ঢুকতে দিয়েছিল। সেদিন ওই চমৎকার মতিচুরের লাড্ডু তুমি বানিয়েছিলে?
সেদিন ঢুকতে দিয়েছিল বলে কি রোজ আমায় ঢুকতে দেবে, নাকি আমারই ঢোকা উচিত? আমি কি আর জানি না আমার গণ্ডি কতটুকু, কত দূরে আমি যেতে পারবো আর কোথায় আমি পা রাখতে পারবো না? তুমি তুমি এভাবে বলছো কেন? রাজবাড়িতে তোমাকে কেউ কিছু বলেছে? আমার এই জাঁকজমক আর ভালো লাগছে না। কবে আমি আমার ওই মহলতলি গ্রামে যাব সেই দিন শুধু গুনছি। কিন্তু মহারাজই তো তোমাদেরকে এখানে এনেছেন, এখানে এনে শিবিরে নিরাপদ আশ্রয়ে তোমাদেরকে রেখেছেন। দস্যু আক্রমণে তোমাদের ঘর দরজা আর বাসযোগ্য ছিল না। শিবিরে আশ্রিত শিবিরেই থাকবে। রাজবাড়ির চৌহদ্দিতে পা রাখার সাহস হয় কি করে? খেতে পেটে শুতে চায়। যুবরাজ তো নিজের ঘরে নেই, ওদিকে বড় রানীমা ওনাকে ঠাকুর ঘরে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, কিন্তু যুবরাজকে তো প্রাসাদের আশেপাশে কোথাও দেখতে পেলাম না। যুবরাজ মাঝে মাঝে দিঘির ধারে বাঁশি বাজাতে যান, চলো তো গিয়ে দেখি ওখানে। হ্যাঁ, চলো চলো। মহারাজ মহান, তিনি তার প্রজাদের দুঃখ দূর করার চেষ্টা করছেন, কিন্তু তবু তিনি হলেন মহারাজ, আর আমরা হলাম গরিব প্রজা। আকাশের তারারা যেমন অনেক দূরে, তেমনি আমাদের কাছে মহারাজ মহারানী রাজপুত্রেরা সেই আকাশের নক্ষত্রদের মতো। তাদের এত কাছাকাছি থাকতে নেই। সব রাজা বুঝি একরকম হয়? রাজকুমার সামন্তক তো নিজেকে প্রজাদেরই একজন মনে করেন। সর্বনাশ! প্রহরী দুটো তো এদিক পানি আসছে, মুখ পোড়া প্রহরী। একবার যদি রাজপুত্র বলে হাঁক দেয় তাহলে তো সুধা সব জানতে পারবে, ওর কাছে সব পরিষ্কার হয়ে যাবে। আর সুধা যদি একবার জানতে পারে সামন্ত কি রাজপুত্র, তাহলে আর ওর সাথে স্বাভাবিক হতে পারবে না। না না না, আমাকে কোনো ব্যবস্থা করতে হবে। কি করি? জানি আমাদের নক্ষত্রগড়ের রাজপুত্র খুব ভালো মানুষ, তিনি তার প্রজাদেরকে একদম কষ্ট দেন না, কিন্তু তবু রাজরাজরাদের থেকে দূরে থাকাই ভালো। এখানে কি তোমার ভালো লাগছে না? এত ঐশ্বর্যের মধ্যে আমার জন্য কেমন দম আটকে আসছে। তাই বুঝি তুমি রাজপুত্রের জন্মদিনের উৎসবে যাওনি? না না, গেছিলাম তো, কিন্তু রাজপুত্রকে দেখতে না। তবে ওই যে বললাম না, ধন্যবাদ দেওয়া হয়নি তোমাকে, সেই জন্য তোমাকে খুঁজছিলাম। রাজপ্রাচুর্যের প্রতি তোমার কোনো আকর্ষণ নেই? এতটা সরল তুমি? কি ভাবছো? কিছু না। এনে ললিতা, নে নে। বলছি যা যা বলেছি ঠিক মতো করবি কিন্তু, আর আর দেখিস কেউ যেন কিচ্ছু জানতে না পারে।
কাক পক্ষীও টের পাবে না। তুমি কিচ্ছু ভেবো না রাজকুমারী। ঠিক আছে, ঠিক আছে, যা তাড়াতাড়ি। ললিতা কাজটা ঠিক মতো করতে পারবে তো? কই বললে না তো কি ভাবছো? আচ্ছা, আমি কেন তোমায় খুঁজছিলাম সেটা তো জানতে চাইলে না। তাই তো, কেন খুঁজছিলে? ওই তোমার মতো ধন্যবাদ দেওয়ার জন্য। সেদিন দস্যু আক্রমণে আমি আহত হওয়ার পর আমার রক্তপাত বন্ধ করার জন্য তুমি যা যা করেছিলে, তার জন্যই আমি আজ বেঁচে আছি। রাজ কবিরাজ যখন আমার চিকিৎসা করতে আসেন, তিনি বলেছিলেন ঠিক সময় যদি আমার রক্তপাত বন্ধ না করা হতো তাহলে হয়তো আমাকে আর ফেরানোই যেত না। তোমার কাছে যে আমি চির ঋণী হয়ে রইলাম। আমি তো শুধু সেইটুকুই করেছি যেটুকু আমার সাধ্য, কিন্তু তোমাদের মহারাজ খুব মহান। তিনি একজন সামান্য সৈনিকের চিকিৎসা রাজ কবিরাজকে দিয়ে করালেন। তুমি নিশ্চয় ওনার খুব কাছের লোক, তাই না? আমাদের রাজকুমার সামন্ত কিন্তু খারাপ লোক নয়, উনি খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। তুমি যদি চাও তোমার সাথে আমি ওনার আলাপ করিয়ে দিতে পারি। না না বাবু, থাক, ওতে কোনো কাজ নেই। আমি সামান্য মানুষ, নিজের মানটুকু নিয়ে গ্রামে ফিরতে পারলেই বাঁচি। এ তো ভারী বিপদ হলো। আমার আসল পরিচয় জানলে যে এই মেয়ে আর আমার সাথে কথাই বলবে না। কি হয়েছে আবার? বলে ধান ভাঙতে শিবের গাজন কত গাইবি লোক, আসল কতটা বল বল। আচ্ছা আচ্ছা, ও কার সাথে কথা বলছে? আমি তো বলতেই ভুলে গেছিলাম, তোমার একটা হার আমি সেদিন কুড়িয়ে পেয়েছিলাম। আচ্ছা, এবার বুঝলাম, সেই বুঝি আমার দামি জিনিস। আমি না খুব যত্ন করে রেখেছি। তুমি আমার সাথে তাঁবুতে চলো, আমি তোমাকে হারটা ফিরিয়ে দিচ্ছি। আমাকে যেতে হবে, আমার কাজ আছে। সেনাবাহিনীতে সময়ের খুব কড়াকড়ি, তাই না? আমিও শুনেছি তো। তোমাদের বুঝি এখন অস্ত্র চালানো শেখানো হবে? আচ্ছা, তুমি এবার যাও, আমাকেও শিবিরে যেতে হবে। সবার খাবারের আয়োজনে হাত লাগাতে হবে। তুমি কিন্তু সময় করে হাতটা নিয়ে যেও। আমি আসি। তোমার নামটা যে জানা হলো না। সুধা। সুধা। ওই তো যুবরাজ। হ্যাঁ, চল তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি। চলো 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 চলো। এ কি,
কি ব্যাপার? কে তুমি? মাফ করবেন যুবরাজ দেবদত্ত, বিনা অনুমতিতে এই ঘরে ঢোকা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কেন? রাজকুমারী কৃত্তিকা এই চিঠিটি আপনার জন্য পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যেতে পারো। প্রণাম কুমার, আপনার যাত্রার আয়োজন সম্পূর্ণ। কি হলো কুমার? আমি অসুস্থ বোধ করছি, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আপনি বিশ্রাম নিন কুমার, শরীর খারাপ নিয়ে এই দীর্ঘ পথযাত্রা বোধহয় ঠিক হবে না। আমি রাজভ্রাতা রুদ্রসেনকে খবর দিচ্ছি, রাজবৈদ্যকে আনার ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র তোমার জন্য আরেকটা দিন না হয় এই নক্ষত্রগড়ে থেকেই গেলাম। রাজকুমারী কৃত্তিকা, বেঁচে থাকো বাছা আমার, দীর্ঘায়ু হও। প্রাসাদ আলো করে বউ আসুক, সব বাধা বিপদ কেটে যাক। গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর মোহনভোগ কতদিন আগে খেয়েছিলাম, যেমন স্বাদ তেমনি গন্ধ। আরে ভাই, সে তো রাজবাড়ির অনুষ্ঠান ছিল। রাজমাতা বুঝলে, ওই রাজমাতা কুলদেবতার পুজো উপলক্ষে গ্রামের সকলকে খাইয়েছিল, মনে নেই? তোমরা রাজবাড়ির অতিথি গো, তোমাদের আদর যত্নে ত্রুটি হলে মহারাজ আমাদের রক্ষে রাখবেন না। আর তাছাড়া যুবরাজও তোমাদের যত্ন আত্মীয়ের খোঁজ খবর রাখছেন। মোটে একটা লুচি,
লুচিতে বুঝি কারো পেট ভরে? এই যা, লুচি তো ফুরিয়ে গেছে। দাঁড়াও, দুটো লুচিতে কিন্তু রাজার সেনার পেট ভরবে না। না না, আমি আরো আনছি। কি রে সুধা, তুই ওখানে কাকে খাবার দিচ্ছিস? ওখানে তো কেউ বসেইনি এখনো। ইলো, কার কথা ভেবে লুচি বিলোচ্ছিস লো ছুরি? কানে বুঝি এখনো বাঁশির সুর বাজছে?